যৌথ পরিবার। যুগ যুগ ধরে হাজারো টানাপোড়েনের মাঝে শুধুমাত্র সম্পর্কের টানে এক ছাদের নিচে বহু মন, বহু ইচ্ছে নিয়ে বাস করে এসেছে, গড়ে তুলেছে যৌথ পরিবার। কিন্তু নানান কারণে যখন সেই সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়, তখন সেই যৌথ গৃহই যৌতুগৃহে পরিণত হয়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব আপনাদের প্রিয় লেখকের আরেকটি নতুন গল্প। সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে দুই ভাই গল্প অবলম্বনে পরিবার। চলুন শুরু করা যাক। ছোট ভাই হরিশ যখন সীতানাথ বাবুর জমিদারি সোনাগঞ্জে 7 টাকা বেতনে তহসিলদার পদে নিযুক্ত হইল, তখন বড় ভাই কেনারামের আর আনন্দের সীমা রহিল না। আশার সাফল্যজনিত গর্বে তাহার হৃদয়ে উৎফুল্ল হইয়া উঠিল। যৌবনের আরম্ভেই কেনারাম মাতৃপিতৃহীন হইয়া সংসারের বহু কষ্ট, অশেষ তাড়নার মধ্যেও ভাইটিকে মানুষ করিয়াছে, লেখাপড়াও কিছু শিখাইয়াছে। আজি সেই ভাই, সেই দাদাগত প্রাণ হরিশের উন্নতিতে তাহার গর্ব হইবে না কেন? যে একটি ক্ষুদ্র অঙ্কুরের মূলে সে এতদিন প্রাণপণে জলসেচন করিতে করিতে আপনার বুক দিয়া তাহাকে সংসারের খরতাপ হইতে রক্ষা করিয়া আসিতেছে, আজি সেই সযত্ন পালিত ক্ষুদ্র তরুটির নবপল্লবিত শাখায় একটি প্রথমোদ্গত মুকুল দেখিয়া তাহার আনন্দ না হইবে কেন? সম্মুখে আশার মোহিনী মূর্তি দেখিয়া কেনারামের ক্ষুদ্র হৃদয়খানি নাচিয়া উঠিল। কেনারাম লোকটি ভালো, তাহার প্রাণটি বড় সাদা। মাতা পিতা বর্তমান থাকিতেই তাহার বিবাহ হইয়াছিল, কিন্তু এ পর্যন্ত সন্তানাদি হয় নাই। এই জন্যই বোধহয় তাহার ক্ষুদ্র হৃদয়ের সমস্ত ভালোবাসাটা হরিশের উপরই পড়িয়াছিল। কিন্তু এজন্য শেষে লোকে তাহাকে নির্বোধ, গোবেচারা প্রভৃতি আখ্যায় অভিহিত করিলেও কেনারামের তাহাতে এতটুকুও দুঃখ বা অনুতাপ হয় নাই। সে যেমন হৃদয়খানি লইয়া সংসারে আসিয়াছিল, তেমনি কাজ করিয়া যাইতেছিল। সংসারের কুটিল সমালোচনার দিকে এতটুকু লক্ষ্য করিবার অবসর বা প্রবৃত্তি তাহার ছিল না। কেনারাম জাতিতে কৈবর্ত, চাষই তাহার জীবিকা। তাহার 16 বিঘা 13.5 কাঠা জমির চাষ, 2টি বলদ, 1খানি হাল। নিজে হাতেই চাষ করিত। এজন্য কখনো সে হরিশের সাহায্য গ্রহণের আবশ্যকতা অনুভব করিত না। তাহার এই অসুরান্ত পরিশ্রমের ফলে জমিতে সোনা ফলিত। লোকে বলিত, কেনারাম জানে বটে। সংসারে বড় বউই একা কর্ত্রী, গৃহিণী, দাসী সকলই। তাহার ক্লান্তিহীন, বিরাগহীন, নীরব পরিশ্রমে কেনারামের ক্ষুদ্র সংসারটি সুখের, শান্তির আশ্রয় হইয়াছিল। এই সুখের সংসারের মধ্যে সন্তানহীন দম্পতি দুইটির হৃদয়ের সমস্ত ভালোবাসা, সমস্ত আশীর্বাদ লইয়া শ্রীমান হরিশচন্দ্র মাইতি সোনাগঞ্জের গোমস্তা বা সর্বেসর্বা হইয়া বসিল। বেতনের পরিমাণ 7 টাকা হইলেও বৎসরান্তে হরিশের আয়ের পরিমাণটা যখন 300 হইল এবং সেই টাকাগুলা আনিয়া হরিশ যখন দাদার হাতে দিতে লাগিল, তখন কেনারাম ভগ্নপ্রায় পুরাতন ঘর 2খানা ভাঙিয়া 2খানা নূতন মেটে ঘরের পত্তন করিল। সঙ্গে সঙ্গেই গ্রামেরই পরলোকগত মহেশ বেরার কন্যার সহিত ভ্রাতার বিবাহ সম্বন্ধ স্থির করিল। মেয়েটির বিধবা মাতা ভিন্ন সংসারে আর কেহ ছিল না। মেয়েটি দেখিতেও বড় ভালো। 5.5 গণ্ডা টাকা কন্যাপণ দিয়া কেনারাম মাঘ মাসের মধ্যেই তাহাকে ভাতৃবধূ রূপে ঘরে আনিল। মেয়েটি আসিয়াই
বড় বউয়ের হৃদয় হইতে হরিশের চিরপ্রাপ্য ভালোবাসাটুকু কাড়িয়া লইল। এজন্য কখনো কখনো হরিশ দাবি করিত বটে, কিন্তু তাহার সে দাবি টিকিত না। কন্যাকে শ্বশুর বাড়িতে রাখিয়া ছোট বউয়ের মা একা থাকিতে পারিতেন না, প্রায় মেয়েকে দেখিতে আসিতেন, মধ্যে মধ্যে দু একদিন থাকিয়াও যাইতেন। ইহাতে কেনারাম বা বড় বউ কেহই অসন্তুষ্ট ছিল না, বরং আনন্দিত হইত। কিন্তু একদিন কেনারামের জ্ঞাতি বৃদ্ধ মাধব খুড়া কেনারামকে বলিয়াছিল, বাবাজি, বেয়ানের জামাই বাড়িতে এত ঘন ঘন যাতায়াত কেন? কেনারাম বলিয়াছিল, তা খুড়া, গ্রামে ঘরে দোষ কি? উনি মেয়েকে ছেড়ে থাকতে পারেন না। বৃদ্ধ বলিয়াছিল, কিন্তু কিনু, শেষে বেয়ান যদি জামাইকেও ছাড়তে না পারে, তাই তো ভাবনা। বেয়ানেরা জামাইয়ের জন্য চোখে লঙ্কা দিয়ে যত কাঁদে, তোমার জন্য তো তত কাঁদবে না। ঘর সামালো। কেনারাম বৃদ্ধের কথাটা বুঝিল, কিন্তু তাহা তাহার ভালো লাগিল না। হরিশ তাহাকে পর করিবে, এই কথাটা যে মনেও করে, তাহার অসাধ্য কিছুই নাই। বড়ই সুখে বড়ই শান্তিতে কেনারামের ক্ষুদ্র সংসারটি চলিতে লাগিল। দেখিতে দেখিতে ৩টি বৎসর জলের মতো চলিয়া গেল। ৩ বৎসর পরে হরিশের একটি পুত্র হইল। বড় বউ সগর্বে তাহাকে কোলে তুলিয়া লইল। অল্প দিনের মধ্যেই সেই শিশুটি হরিশ, ছোট বউ উভয়কেই নির্বাসিত করিয়া বড় বউয়ের হৃদয় রাজ্যে আপনার ভালোবাসার সুদৃঢ় সিংহাসন স্থাপিত করিল। বড় বউ আদর করিয়া তাহার নাম রাখিল গোপাল। ইহার পর হইতে হরিশের শাশুড়ি ঠাকুরানীর আগমনের এবং অবস্থিতির মাত্রাটা কিছুটা বাড়িল। সঙ্গে সঙ্গে সংসারের দু একটা কাজে কর্তৃপদ গ্রহণ করিতে তিনি কুণ্ঠিত হইলেন না। কেনারাম বা বড় বউ ইহাতে কোনো আপত্তি করিল না, আপত্তির কোনো কারণও দেখিতে পাইল না। কিন্তু তাহারা না দেখিলেও তাহাদের অগোচরে এই সময় হইতেই সেই সুখে সংসারটির উপর দিয়া কোনো চিরনির্বাসিত হতভাগ্যের দগ্ধ নিঃশ্বাসের মতো একটু একটু করিয়া যেন অশান্তির বাতাস বহিতে আরম্ভ করিল। মা ও মেয়ের সতর্ক দৃষ্টির সহিত গুপ্ত পরামর্শটাও চলিতে লাগিল। যথারীতি সংসারের অনেক বিশৃঙ্খলা ঘটিল। কেনারামও আর পূর্বের মতো হরিশের নিকট হইতে যথাসময়ে টাকা পাইল না। হঠাৎ যেন কোনো অজ্ঞাত প্রেতরাজ্য হইতে উদাসীনতার, অশান্তির একটা কালো ছায়া আসিয়া সকলেরই হৃদয়ে চাপিয়া বসিল। কেনারামের সুখময়, শান্তিময়, আশাপূর্ণ সংসার স্রোতটি নির্দিষ্ট পথে চলিতে চলিতে কোন নিষ্ঠুর দেবতার জ্বলন্ত অভিশাপে সহসা বিপদগামী হইল। সেই ঘোর বিপ্লবের উদ্যোগ পর্বের সময়ে ধনু স্বর্ণকার একজোড়া পুরাতন তাবিজ বিক্রয়ের জন্য আনিল। ছোট বউ আর তাহার মাতা তাহা লইবার জন্য আগ্রহ প্রকাশ করিল। এমনকি মাতা কন্যার হস্তে তাবিজ জোড়াটা পরাইয়া দিলেন। সুতরাং বড় বউকে আসিয়া কেনারামকে ধরিতে হইল। কিন্তু কেনারাম বলিল, এখন চাষের সময় ১০০ টাকা দিয়া গহনা কেনা সম্ভব নয়, চাষ ফুরাইলেই নিশ্চয়ই কিনিয়া দিবে। বড় বউয়ের মুখে সে কথা শুনিয়া ছোট বউয়ের মাতা বলিলেন, তা হোক না মা, রানী তো তোমার ছোট বোন, তা তোমার না হয় ২ দিন পরেই হতো। এই জিনিসটা তো ভালো ছিল, তুমি বা না নিলে কেন? সহসা কে যেন বড় বউয়ের বুকে একটা নিষ্ঠুর কষাঘাত করিল। সে আঘাতে তাহার পাঁজরের একখানা হাড় ভাঙিয়া পড়িল। ইহার ১ মাস পরে হরিশ যখন ১৫০ টাকা দিয়া ছোট বউয়ের জন্য একজোড়া নূতন তাবিজ আনিল, তখন কেনারাম বড় বউকে বলিল, কেন বড় বউ, আমি কি ছোট বৌমাকে তাবিজ কিনে দিতাম না?
কেনারাম অভিমানে মগ্ন। বড় বউ বলিল, তা হোক, তুমি ঠাকুরপোর ওপর রাগ করো না, ও ছেলে মানুষ, কি জানে বলো। কেনারাম বলিল, সত্য বড় বউ, হরিশ আর কি জানে, ও তো এখনো ছেলে মানুষ। উভয়েই আপনাদের চিরপরিচিত স্নেহের আবরণ দিয়া বুকের ব্যথাটাকে চাপিতে চেষ্টা করিল। কিন্তু এরূপ চাপিয়া আর কতদিন চলে? ক্রমেই অশান্তি বাড়িতে থাকিল। এখন কারণে অকারণে কলহ ভিন্ন দিন যায় না। সে কলহ ক্রমে হরিশের বা ছোট বউয়ের অসহ্য হইয়া উঠিল। ছোট বউয়ের মাতা তো কুটুম্বের মেয়ে, তিনি এত সহিবেন কেন? অগত্যা প্রায় প্রতিদিন অপরাহ্নেই তাহাকে কাপড় বগলে করিয়া আপনার ভগ্ন কুটিরে পলায়ন করিতে হইত। আবার পোড়া মায়ের মন বুঝিত না বলিয়াই প্রাতঃকালেই দর্শন দিতেন। যখন আবার বেশি অসহ্য হইত, তখন অসাবধানে বলিয়া ফেলিতেন, যে ভাইয়ের রোজগারের মুঠো মুঠো টাকা খায়, সে চাষার বউয়ের এত তেজ কেন? ঘরের কোণ থেকে কথাটা শুনিয়া বড় বউ সবলে গোপালকে বুকে চাপিয়া ধরিল। এইভাবে চলিতে চলিতে শেষে একদিন সমস্ত সম্পত্তি বিভাগ করিয়া দিয়া বৃদ্ধ মাধব খুড়া বলিল, কিনো, জামাই বেয়ানের আপনার, তাই বলে তুমিও ওই মহিলাকে আপনার করতে গেলে চলবে কেন বলো? কেনারাম কিছু বলিতে পারিল না, কেবল দুই হাতে বুক চাপিয়া ধরিল। তাহার চক্ষু ফাটিয়া কয়েক বিন্দু অশ্রু তাহার হাতের উপর পড়িল। কয়েকদিনের মধ্যেই কেনারামের চিরপ্রবাহিত স্নেহস্রোতটাকে রুদ্ধ করিবার জন্যই যেন তাহার বুকটাকে চাপিয়া উঠানের মাঝখানে একটা প্রাচীর উঠিল। তবে শাশুড়ি ঠাকুরানীর অনুরোধেই মধ্যে একটা দরজাও রহিল। সেটা কেবল ঐশ্বর্য দেখাইয়া জ্ঞাতির হিংসাপূর্ণ হৃদয়ে বিদ্বেষবহ্নি জ্বালাইবার জন্য। কিন্তু এই প্রাচীরের ক্ষুদ্র ব্যবধানটা বড়মার প্রবল স্নেহাকর্ষণে আকৃষ্ট গোপালের ক্ষুদ্র হৃদয়খানিকে ধরিয়া রাখিতে পারিল না। বড়মা যে হিংস্র স্বভাবা জ্ঞাতি রমণী ছাড়া আর কিছুই নহে, তাহার নিকট জ্বলন্ত বিদ্বেষ ভিন্ন স্নেহ বা আদর যত্ন পাওয়া যে অসম্ভব, এই কথাটুকু সে নির্বোধ শিশু কিছুতেই বুঝিল না। বড়মার কাছে না থাকিলে তাহার স্বস্তি হয় না, বড়মার হাতে না খাইলে সে খাইতেই পারে না, বড়মার কোল না পাইলে ঘুমায় না। অনেক সান্ত্বনা, অনেক শাসন, অনেক তাড়নার পর সকলেই হাল ছাড়িয়া দিল। বুঝিল যে এই বড়মা মহিলাটি ডান, ছেলেকে ওষুধ করিয়াছে। এতদূর হইলেও হরিশ কিন্তু এখনো দাদার সহিত প্রত্যক্ষ বিবাদ করিতে সাহস করে নাই। কিন্তু অবশেষে তাহাও ঘটিল। বাড়ির মধ্যে একটি প্রাচীন পেয়ারা গাছ ছিল। গাছটি কেনারামের উঠানে ছিল। সেটি কেনারামের পিতার স্বহস্ত স্থাপিত এবং সযত্ন বর্ধিত। আগে সেটিতে ভালো পেয়ারা হইত, কিন্তু এখন আর তেমন ভালো ফল হয় না। তথাপি পিতার শেষ স্মৃতিচিহ্ন স্বরূপ কেনারাম এতদিন তাহাকে সযত্নে রক্ষা করিয়া আসিতেছিল। তো তাহার একটা ডাল বাড়িয়া হরিশের চালের উপর পড়িয়াছিল। একটু ঝড় হইলেই সেটা হরিশের চালের উপর লুটোপুটি খাইত। তাহাতে চালের খড়গুলা ইতস্তত বিক্ষিপ্ত হইত। ইহা দেখিয়া একদিন হরিশ কেনারামকে বলিল, পেয়ারা গাছটা কাটতে হবে। কেনারাম জিজ্ঞাসা করিল, কেন? আমার চাল নষ্ট করছে। এত ওই ডালের খানিকটা কাটলেই তো হবে। কথাটা ঠিক, কিন্তু শাশুড়ি ঠাকুরুন বলিয়াছেন যে ওর উঠানে গাছ ও একাই ফল ভোগ করিবে, ওটাকে না রাখাই উচিত। হরিশও কথাটা ঠিক বুঝিয়াছিল। তাই সে বলিল, না, গাছটা কাটতেই হবে, ডাল তো আবার বাড়তে পারে। কেনারাম স্পষ্ট না কহিল, তা হবে না,
কেন হবে না? হতেই হবে। না হরিশ, বাবার শেষ চিহ্নটুকু মুছতে আমি পারবো না। আমি থাকতে তো কোনো মতে হবে না। সে থাকিতে গাছ কাটা হইবে না? হরিশ কি এতই দুর্বল? সোনাগঞ্জের গোমস্তা বা সর্বেসর্বা হরিশবাবু চাষা কেনারামের হুকুমে নিরস্ত হইবে? এতটা অপমান স্বীকার করিয়া স্ত্রী ও শাশুড়ির নিকট নিজেকে দুর্বল প্রতিপন্ন করিতে হরিশের হৃদয় কিছুতেই সম্মত হইল না। সে ছুটিয়া গিয়া বাটি হইতে কুঠার আনিল এবং আপনি গাছ কাটিতে উদ্যত হইল। কেনারাম কিছুই না বলিয়া তাহার হাত হইতে কুঠার কাড়িয়া লইল এবং তাহার হাত ধরিয়া বাটি হইতে বাহির করিয়া দিল। হরিশের অপেক্ষা কেনারামের শক্তি অধিক। অগত্যা সে রাগে কাঁদিতে কাঁদিতে প্রস্থান করিল। এই দিন হইতে হরিশ দাদাকে আপনার প্রবল শত্রু জ্ঞান করিল এবং প্রকাশ্যে তাহার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইল। ইহার পরদিন গোপাল হঠাৎ তাহার বড়মার বাড়িতে কি খাইয়া আসিয়া কেবল বমি করিতে লাগিল। সেদিন হরিশ বাড়িতে ছিল না। ছোট বউ অস্থির হইয়া উঠিল। তাহার মাতা তো চিৎকার করিয়া পাড়ার লোক জড়ো করিল। ডাক্তার আসিল। ঔষধের দ্বারা বমন বন্ধ হইল। ডাক্তার বলিলেন কোনো বিষাক্ত দ্রব্য ভক্ষণেই এরূপ হইয়াছিল, তবে বমন হইয়াছে এই রক্ষা, নতুবা প্রাণ রক্ষা কঠিন হইত। অবশ্য প্রবাদ আছে এই ডাক্তারবাবু নাকি প্রাইমারি পরীক্ষার শেষ দিনে পাঠ্যপুস্তকের সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া পৈতৃক থার্মোমিটার এবং স্টেথোস্কোপ পকেটে গুজিয়াছেন। যা হোক, ডাক্তারের কথা শুনিয়া সকলেই বলিল, হায় হায়, এমন শত্রুতাও করে! থানায় খবর দিয়ে ওই মহিলার হাতে দড়ি দেওয়া উচিত। আসল কথাটা হইল, গোপাল বড়মার ঘরে গিয়া তাহার অগোচরে মিছরি বোধ করিয়া এক টুকরা ফটকিরি খাইয়া আসিয়াছিল। ক্রমে গোপালের অসুখের কথাটা বড় বউয়ের কানে গেল। সে আর থাকিতে পারিল না, ছুটিয়া সেখানে আসিল। গোপাল তখন ক্লান্ত হইয়া শুইয়াছিল। বড় বউ আসিয়াই তাহাকে কোলে টানিয়া তুলিল। অমনি ছোট বউয়ের মাতা রাক্ষসী বলিয়া তাহার কোল হইতে গোপালকে কাড়িয়া লইলেন। বড় বউয়ের হৃৎপিণ্ডটা যেন কে টানিয়া ছিঁড়িয়া লইল। সকলেই তাহার দিকে বক্র কটাক্ষ নিক্ষেপ করিল। বড় বউ ধীরে ধীরে তথা হইতে চলিয়া গেল। যাইবার সময়ে তাহার সন্তানহীন শূন্য হৃদয়টা হায় হায় করিয়া উঠিল। পরদিন হরিশ বাটিতে আসিয়া সমস্ত শুনিল। শুনিয়াই প্রাচীরের নিকট দাঁড়াইয়া বড় দাদা ও বড় বউকে শুনাইয়া অনেক গালাগালি করিল। অসহ্য হইলে কেনারামও দুই একটা কড়া উত্তর দিল। রাগে হরিশ সন্ধ্যার পরে কেনারামের 3 বিঘা জমির মেঘের মতো শ্যামল জমি ভরা ধান্যগুলাকে একেবারে ঘাঁটিয়া দিয়া আসিল। পরদিন জমি দেখিয়া কেনারামের বুক ফাটিয়া গেল। কে যেন তাহার হাড়গুলাকে কঠোর পদাঘাতে চূর্ণ করিয়া দিয়াছে। সে 2 হাতে বুক চাপিয়া ধরিল, নিঃশ্বাস রোধ করিয়া জমির দিকে চাহিয়া রহিল, পাছে হরিশের উদ্দেশ্যে তাহার একটা বুক ভাঙা তপ্ত নিঃশ্বাস পড়ে। জমির দিকে চাহিয়া চাহিয়া তাহার চক্ষু জলপূর্ণ হইয়া আসিল। সযত্নে তাহা রোধ করিয়া কেনারাম দ্রুত পদে সে স্থান ত্যাগ করিল। ভয় পাছে তাহার এক বিন্দু অশ্রুতে হরিশের কোনো অমঙ্গল হয়। অনেকে কেনারামকে হরিশের নামে নালিশ করিতে পরামর্শ দিল, কিন্তু কেনারাম তাহা হাসিয়াই উড়াইয়া দিল। মনে মনে বলিল, সকলে পাগল নাকি? ভাইয়ের নামে আবার নালিশ? ভাতৃস্নেহ এমন হয়? কিন্তু কেনারাম কিছু না বলিলেও অনেকেই হরিশকে ছিছি করিতে লাগিল।
সঙ্গে সঙ্গে কেনারামের প্রশংসাও করিল। তাহা শুনিয়া হরিশ আরও জ্বলিয়া উঠিল। ইহার কয়েকদিন পরে একদিন কেনারাম তাহার জমিতে কাজ করিতেছিল। পাশেই হরিশের জমি। সেই জমি হইতে অন্য এক ব্যক্তি খানিকটা জল কাটাইয়া লইয়াছিল। হরিশ জমির নিকট দাঁড়াইয়া তাহাকে গালাগালি করিতেছিল। সে ব্যক্তিও তখন তথায় উপস্থিত। সেও প্রত্যুত্তর স্বরূপ হরিশকে গালাগালি করিল। ক্রমে গালাগালি মারামারিতে পরিণত হইল। দূর হইতে দেখিয়া কেনারাম ছুটিয়া আসিল, কিন্তু তাহার আসিবার পূর্বেই হরিশ সে ব্যক্তিকে রীতিমতো প্রহার করিয়া এবং তাহার জমির খানিকটা ধান ঘাঁটিয়া দিয়া চলিয়া গেল। যাইতে যাইতে সে একবার পশ্চাতে ফিরিয়া দেখিল কেনারাম সেই প্রহৃত ব্যক্তির নিকটে বসিয়া তাহাকে কি বলিতেছে। সেই প্রহৃত ব্যক্তি এই অপমান সহ্য করিল না। সে আদালতে হরিশের নামে নালিশ করিল। কেনারামের নামে সাক্ষীর সমন আসিল, কিন্তু প্রথমে সে ভ্রাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে কিছুতেই স্বীকার করিল না। শেষে সকলেই যখন বলিল সাক্ষ্য না দিলে আদালতের অবমাননা করা হইবে এবং তাহাতে তাহার জেল পর্যন্ত হইতে পারে, তখন অগত্যা তাহাকে সাক্ষ্য দিতে হইল। হরিশের বিপক্ষে কিছু বলিতে ইচ্ছা না করিলেও উকিলের জেরায় তাহার মুখ দিয়া সমস্ত কথা বাহির হইয়া গেল। বিচারে হরিশের 50 টাকা অর্থদণ্ড হইল। কেনারাম মনে মনে বলিল, হায়, আমি জেলেই গেলাম না কেন? কিন্তু হরিশ ভাবিল এ সকলই কেনারামের চক্রান্ত। তাহারই মন্ত্রণায় এবং তাহারই সাক্ষ্যে এই দণ্ড হইল। ক্রুদ্ধ হরিশ মনে মনে প্রতিজ্ঞা করিল, ইহার শোধ যদি না লইতে পারি তবে আমার পাটোয়ারি বুদ্ধিতেই ধিক। একদিন রাত্রিতে হরিশের গৃহে চোর চোর শব্দ শুনিয়া পাড়ার অনেক লোক ছুটিয়া আসিল। সকলেই আসিয়া দেখিল চোর তখন পলায়ন করিয়াছে। উঠানের এক পাশে একটা ভাঙা বাক্স পড়িয়া রহিয়াছে। হরিশ আলোক লইয়া কয়েকজন লোকের সহিত বাটির চারিদিকে অন্বেষণ করিল, কিন্তু চোর তখন সেখানে ধরা দিবার জন্য বসিয়াছিল না। কেবল উঠানের প্রাচীরের মধ্য দিয়া যে দ্বার দিয়া কেনারামের বাটিতে যাওয়া যায় সেই দুয়ারটা খোলা ছিল। সকালে থানায় খবর গেল। মধ্যাহ্নকালে দারোগাবাবু ঘোড়ায় চড়িয়া দলবল সহ উপস্থিত হইলেন। তাহার আগমনে মহেশপুর গ্রামখানা তোলপাড় হইয়া উঠিল। গয়লা বউ দুধের কেড়ে লুকাইল, মুদি দোকানের ঝাঁপ বন্ধ হইল, মাছগুলা পুষ্করিণীর গভীর জলে আশ্রয় লইল। দারোগাবাবু সমস্ত দেখিয়া শুনিয়া হরিশকে জিজ্ঞাসা করিলেন কাহার উপর তাহার সন্দেহ হয়। হরিশ বলিল, চোরকে সে এক প্রকার চিনিয়াছিল, কিন্তু তাহার নাম করিতে সে এখন রাজি নহে। যাহা হইবার হইয়াছে, আর কেলেঙ্কারিতে কাজ নাই। তবে কেবল আইনের মর্যাদা রক্ষার জন্যই কর্তব্যবোধে সে থানায় খবর দিয়াছিল। কিন্তু হরিশ রাজি না হইলেও দারোগাবাবু ছাড়িবার পাত্র নহেন। অনেক জেদাজেদির পরে ভয়ে হরিশকে চোরের নাম করিতে হইল। চোর আর কেহ নহে, তাহারই দাদা কেনারাম। হরিশের কথা শুনিয়া উপস্থিত সকলেই শিহরিয়া উঠিল। সকলে মনে করিল এ সন্দেহটা কেবল কেনারামকে অপমানিত করিয়া প্রতিশোধ লওয়া। কিন্তু খানা তল্লাশির সময়ে যখন কেনারামের উঠানে পেয়ারাতলায় খানিকটা সদ্য উত্তোলিত মৃত্তিকা প্রথমেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করিল এবং যখন তাহার ভিতর হইতে এক ছড়া তাবিজ বাহির হইল, তখন সকলেই অবাক। পরস্পর বলাবলি করিল, লোককে চেনা সত্যিই দায়। কেনারামের হাতে হাতকড়ি পড়িল। যথোচিত নিগ্রহের পরে দারোগাবাবু তাহাকে চালান দিলেন।
চৌকিদার কনস্টেবল বেষ্টিত হইয়া কেনারাম হাজতে ঢুকিল। এদিকে বড় বউকে শুনাইয়া শুনাইয়া হরিশের শাশুড়ি ঠাকরুন বলিতে লাগিলেন, এখনো ধম্ম আছে, রাত দিন আছে। যিনি আমাদের হিংসে করবেন, আমাদের সর্বনাশের চেষ্টা করবেন, হে বাবা হরি, তার বিচার তুমি করো। হরি তাহার এই অভিযোগ শুনিয়াছিলেন কিনা এবং শুনিয়া তাহার কোনো বিচার করিয়াছিলেন কিনা তাহা হরিই জানেন। কিন্তু ইহাই শুনিয়া বড় বউ তুলসী তলায় লুটাইয়া পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিয়াছিল, হে ঠাকুর, কোন পাপে আমার সদাশিব স্বামীর এই শাস্তি? যথাসময়ে আদালতে মোকদ্দমা উঠিল। হরিশের পক্ষে 2 জন বড় বড় উকিল নিযুক্ত হইল। কেনারামও একজন উকিল নিযুক্ত করিল। হরিশের পক্ষ হইয়া অনেক সাক্ষী উপস্থিত হইল। 2-1 জন ভদ্রলোক বড় বউয়ের কাঁদা কাটায় দয়া পরবশ হইয়া আসামির চরিত্র বিষয়ে সাক্ষ্য দিলেন। সকলের সাক্ষেই ভাতৃদ্বয়ের সাংসারিক বিরোধের কথা প্রকাশ হইয়া পড়িল। আসামিকে দেখিয়া অবধি হাকিমের মনে মোকদ্দমা সম্বন্ধে একটা সন্দেহ উপস্থিত হইয়াছিল। এক্ষণে হরিশের পক্ষীয় সাক্ষীগণের কথার অনৈক্য এবং কেনারামের প্রতি হরিশের ঘোর বিদ্বেষের কথা শুনিয়া তিনি সমস্ত বুঝিতে পারিলেন। আরও বুঝিলেন যে যে চোর, সে যে অপহৃত জিনিস উঠানের মাঝখানে, যেখানে প্রথমেই সকলের দৃষ্টি আকর্ষণ করে, এমন জায়গায় পুঁতিয়া রাখিয়া আপনি ইচ্ছাপূর্বক ধরা দিবে, ইহা একেবারে অসম্ভব। সুতরাং হাকিম মোকদ্দমা ডিসমিস করিয়া দিলেন এবং মিথ্যা অভিযোগের জন্য হরিশকে 211 ধারায় অভিযুক্ত না হইবার কারণ প্রদর্শন করিতে বলিলেন। ক্রোধে ক্ষোভে হরিশ উন্মাদ হইয়া উঠিল। তাহার জ্ঞান একেবারে বিলুপ্ত হইল। এত কাণ্ডের মধ্যেও গোপালকে কিন্তু কেহ ধরিয়া রাখিতে পারে নাই। সে সমভাবে বড়মার স্নেহধারাটুকু পাইবার জন্য নিয়ত ছুটিয়া আসিত। বড়মাও এই ক্ষুদ্র ভিখারিটিকে কোনো দিনই তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করিতেন না। যেদিন কেনারাম পুলিশে চালান গেল, সেদিন গোপাল বড়মার চক্ষু জলের সহিত আপনার ক্ষুদ্র ভাষা ভাষা চক্ষু দুইটির জল মিশাইয়া বড় কান্নাই কাঁদিল। তাহার কান্না দেখিয়া বড় বউ আপনার চক্ষু জল মুছিল। শেষে তাহাকে বুকের উপর টানিয়া লইয়া তাহার অশ্রুসিক্ত কপলে শতচুম্বন করিল। সে স্নেহচুম্বনে গোপাল হাসিল। বড় বউ মুহূর্তেই ঠাকুরপোর ওপর, ছোট জায়ের ওপর সমস্ত রাগ ভুলিয়া গেল। তারপর মোকদ্দমায় অব্যাহতি পাইয়া কেনারাম যখন বাড়িতে আসিল, তখন গোপাল ছুটিয়া আসিয়া 2টি কচি হাতে তাহার গলা জড়াইয়া ধরিল। মুখের উপর মুখ দিয়া জ্যাঠা জ্যাঠা করিয়া ডাকিতে থাকিল। কেনারাম রাগ, তাপ, দুঃখ, যন্ত্রণা সমস্ত ভুলিয়া গোপালের মুখ চুম্বন করিল। সেদিন গভীর রাত্রিকালে বাটির দ্বার খুলিয়া হরিশ বাহিরে আসিল। তাহার বুকের ভিতর ধুধু করিয়া আগুন জ্বলিতেছিল। প্রতিশোধ পিপাসায় আকণ্ঠ শুষ্ক হইয়াছিল। সে অন্ধকারে গা ঢাকিয়া ধীরে ধীরে কেনারামের শয়নকক্ষের পশ্চাতে দাঁড়াইল। তাহার পর বস্ত্র হইতে দেশলাই বাহির করিয়া জ্বালিল। কম্পিত হস্তে সেই জ্বলন্ত দেশলাই ঘরের চালের নিকটে ধরিল। ঘরের চাল ধুধু করিয়া জ্বলিয়া উঠিল। হরিশ একবার তীব্র দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া দ্রুত পদে আপনার বাটিতে প্রবেশ করিল। দেখিতে দেখিতে সমস্ত চালটা ধরিয়া উঠিল।
অন্ধকার গগনে অগ্নির করাল শিখা উঠিয়া গ্রামখানাকে সহসা আলোকিত করিল। সে আলোকে সুখসুপ্ত গ্রামবাসীগণ চমকিত হইল। চারিদিকে একটা গেল গেল শব্দ উঠিল। অনেক লোক আসিয়া কেনারামের বাটির নিকটে সমবেত হইল। কেনারাম বড় বউকে টানিয়া লইয়া বাহিরে আসিল। সমস্ত জিনিসপত্রের সহিত ঘরখানা পুড়িতে লাগিল। অনেকে অগ্নি নির্বাণ করিতে চেষ্টা করিল, কিন্তু বৃথা চেষ্টা। তখন বাড়ির চারিদিক ধরিয়া উঠিয়াছে। দেখিতে দেখিতে প্রবল বায়ু বহিল। অগ্নির একটা শিখা ছুটিয়া গিয়া হরিশের গৃহের চালের উপর পড়িল। সে গৃহখানাও দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। সকলেই সেই দিকে ছুটিল। হরিশ পূর্ব হইতেই সাবধান হইতে পারিত, কিন্তু পাপীর মনে অনেক ভয়। কোথা হইতে একটা অজ্ঞাত ভীতি আসিয়া তাহার হৃদয়ে চাপিয়া ধরিল। সে গৃহদ্বার রুদ্ধ করিয়া সেই ভয়ের হস্ত হইতে আত্মরক্ষা করিবার চেষ্টা করিল। তারপর মুহূর্ত পরেই মাথার উপর অগ্নির করাল শিখা দেখিয়া আপনার রাগের পরিণাম বুঝিতে পারিল। কিন্তু তখন আর উপায় নাই। সে ছুটিয়া বাহিরে আসিল, কিন্তু পত্নী পুত্র সম্পত্তি সমস্তই জ্বলন্ত বহ্নির করাল গ্রাস মধ্যে পড়িয়া রহিল। ক্ষণ মধ্যেই সমস্ত বাড়িখানা বেড়িয়া ভীম গর্জনে অগ্নির রক্ত শিখা নাচিতে লাগিল। গৃহমধ্য হইতে একটা করুণ আর্তনাদ সমবেত জনমণ্ডলীকে অস্থির করিয়া তুলিল, কিন্তু কেহই সেই অগ্নিরাশির মধ্যে প্রবেশ করিতে সাহস করিল না। সকলেই হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। দাঁড়াইয়া সেই ভীষণ অগ্নিক্রীড়া দেখিতে লাগিল। দুইটি রমণী একটি শিশুর সহিত জীবন্ত দগ্ধ হইবার উপক্রম হইল। হরিশ স্তম্ভিত হৃদয়ে দাঁড়াইয়া এই পৈশাচিক দৃশ্য দেখিতে লাগিল। কিন্তু সহসা কেউ ছুটিয়া আসিয়া ওই প্রজ্বলিত অগ্নিস্তূপের মধ্যে প্রবেশ করিল। সকলেই সবিস্ময়ে দেখিল সে কেনারাম। কেনারাম বেগে সেই অনল রাশির মধ্যে প্রবেশ করিল। তাহার চতুর্দিকে অগ্নির লোল জিহ্বা নাচিতে লাগিল। সকলেই হায় হায় করিতেছে। নিমেষ মধ্যেই গোপালকে বক্ষে চাপিয়া ছোট বউয়ের অর্ধদগ্ধ অচেতন দেহ কক্ষে লইয়া অগ্নিরাশির মধ্য হইতে কেনারাম বাহিরে আসিল। সঙ্গে সঙ্গেই প্রাচীরের জ্বলন্ত চালটা ভাঙিয়া ঘরের উপর পড়িল। কেনারামের এই অদ্ভুত কার্য দেখিয়া সকলে আনন্দ কোলাহল করিয়া উঠিল। কেনারাম বাহিরে আসিয়াই মূর্ছিত হইয়া পড়িল। প্রভাতের সঙ্গে সঙ্গে সমস্ত ভস্মে পরিণত করিয়া অগ্নি নির্বাপিত হইল। তখন কেনারামের চৈতন্য হইয়াছে। সে গোপালকে বুকে লইয়া বসিয়া আছে। পার্শ্বে ছোট বউয়ের অর্ধদগ্ধ মৃতদেহ পড়িয়া রহিয়াছে। তাহার শিয়রে বসিয়া বড় বউ কাঁদিতেছে। সমবেত জনমণ্ডলী নীরবে দাঁড়াইয়া এই করুণ দৃশ্য দেখিতেছে। সহসা সেই নীরবতা ভঙ্গ করিয়া শব্দ উঠিল, দাদা। শব্দের সঙ্গে সঙ্গে হরিশ আসিয়া কেনারামের পায়ের ওপর আছড়াইয়া পড়িল। কেনারাম এক হস্তে গোপালকে ধরিয়া অন্য হস্তে হরিশকে টানিয়া বুকের ওপর তুলিল। বহুদিনের পরে দাদার স্নেহপূর্ণ বুকে মাথা রাখিয়া হরিশ কাঁদিতে লাগিল। সঙ্গে সঙ্গে কেনারামও বালকের মতো কাঁদিয়া ফেলিল। সে দৃশ্য দেখিয়া সকলেরই চক্ষু অশ্রুপূর্ণ হইল। তাহার পর
সেই ভগ্ন স্তূপ পরিষ্কার করিবার সময় একটি দগ্ধপ্রায় কঙ্কাল বাহির হইল। সকলেই চিনিল সে কঙ্কাল হরিশের শাশুড়ি ঠাকুরানীর। দীর্ঘ নিদ্রার পর জাগ্রত লোকের মনে যেমন দৃষ্ট স্বপ্নের একটা ছায়া মাত্র থাকে, তেমনি কেনারামের বড় বউয়ের আর হরিশের হৃদয়ে একটি ক্ষীণ ছায়ামাত্র রাখিয়া অতীতের ঘটনাবলী একে একে মুছিয়া গেল। হরিশ আবার দাদার বড় বউয়ের স্নেহস্রোতে ভাসিতে ভাসিতে আপনাকে কৃতার্থ জ্ঞান করিল। যে একটি ক্ষুদ্র বালির বাঁধ সেই স্রোতাবেগকে এতদিন রুদ্ধ করিয়া রাখিয়াছিল, তাহা ভগ্ন হওয়ায় অবরুদ্ধ স্রোত আবার প্রবল বেগে বহিতে লাগিল। কেবল সেই বালির বাঁধের একটি ক্ষুদ্র দাগ রহিল, গোপাল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটির পোস্টার ডিজাইন করেছে সাইলেন্ট গ্রাফিক্স। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্রিয় মানুষের সাথে শেয়ার করার অনুরোধ রইল। প্রতি সোম ও বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে আসে গল্প একান্তেতেই নতুন গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।